চৌধুরী বাড়ির বিশাল লোহার ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত প্রশান্তি আয়াতকে ঘিরে ধরল। এই সেই বাড়ি যার প্রতিটি ধূলি কণায় তার শৈশবের স্মৃতি মাখা। উঠোনের এক কোণে বড় করে চাটাই পেতে লাল মরিচ শুকাতে দেওয়া হয়েছে। তপ্ত রোদে মরিচগুলোর রং যেন রক্তের মতো লাল হয়ে ফুটে আছে। আর সেই মরিচের পাহাড় পাহারা দেওয়ার জন্য গুরু দায়িত্ব পড়েছে আরিয়ানের ওপর। যদিও সে পাহারার বদলে ফোনের স্ক্রিনে মুখ গুজে গেম খেলায় মগ্ন। আর সেই সুযোগে এক ঝাঁক তিতির আর বুলবুলি পাখির নির্দয় মরিচ মুখে নিয়ে চম্পট দিচ্ছে। ১ বছরে আরিয়ানটা অনেকটাই লম্বা হয়ে গেছে। চেহারায় কিশোর সুলভ গাম্ভীর্য এলেও চঞ্চলতা কমেনি। এমন সময় ঘরের ভেতর থেকে ছোট চাচি সুলতানা বেগম চিৎকার করতে করতে বেরিয়ে এলেন। ওরে কোলাঙ্গার, মরিচগুলো কি পাখিরে খাওয়ানোর জন্য রোদে দিছি? তোর চোখ কি ফোনের ভেতরে ঢুকে গেছে? বক্তব্য শেষ করার আগেই তার নজর পড়ল সদর দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির ওপর। সুলতানা বেগমের চোখের পলক থমকে গেল। হাতের খুন্তিটা অজান্তেই শিথিল হয়ে এলো। অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা গলায় তিনি বলে উঠলেন, আয়াত। আয়াত আর নিজেকে ধরে রাখতে পারল না। ছোটবেলা থেকে মা হারা মেয়েটাকে এই মানুষটাই আঁচল দিয়ে আগলে বড় করেছেন। মায়ার সব বাঁধ যেন আজ বাঁধ ভাঙা জোয়ারের মতো উপচে পড়ল। সে চাচিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। কেমন আছিস আয়াত? চাচি ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিতে দিতে বললেন। আয়াত কান্না ভেজা কণ্ঠে বলল, অনেক অনেক ভালো চাচি। তুমি কেমন আছো? আর দাদাজান কেমন আছেন? শাহজাদি আমাকে মেসেজে বলেছিল দাদাজান নাকি অনেক অসুস্থ। তিনি এখন কেমন? এখনো কি বিছানায়? চাচি একটু হেসে আয়াতের চোখের জল মুছে দিয়ে বললেন, আরে শান্ত হ। দাদাজানের তেমন কিছুই হয়নি। শাহজাদি তোকে একদম ডাহা মিথ্যা কথা বলেছে। কেন বলেছে সেটা ওই শয়তান মেয়েটাই ভালো করে জানে। ওর কাছ থেকে জেনে নিস। তা তুই কি অস্ট্রেলিয়া থেকে একাই এলি নাকি? না চাচি, তোমাদের ছেলেও এসেছে, সাথে তার বন্ধু ফারহান ভাইয়াও আছে। আরভান এসেছে? কি বলিস? তাহলে তো তোর কাকাকে বলে আসতে হবে। বাজারে যাওয়া লাগবে। দাঁড়া, আমি এখনই তোর চাচাকে গিয়ে বলি বাজারে গিয়ে ভালো মন্দ নিয়ে আসতে। তুই তোর দাদুর কাছে যা, সে নিজের ঘরেই আছে। ততক্ষণে আরিয়ান ফোনটা পকেটে পুরে বিস্ময় নিয়ে আয়াতকে দেখছে। হয়তো অস্পষ্ট স্মৃতিতে আয়াতকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে সে। আয়াত ইশারায় তাকে কাছে ডাকলো। কি রে আরিয়ান, আয়াত আপুকে একদম ভুলে গেছিস বুঝি? আরিয়ান চওড়া হাসি দিল, বলল, হুম, চিনতে পারছি তো, বলে সে দৌড়ে এসে আয়াতকে জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তেই সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে পা রাখলো আরভান। আয়াতকে ওইভাবে আরিয়ানের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরভানের ফর্সা মুখটা মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। এই সেই পিচ্চি আরিয়ান যেবার প্রথম এসেছিল, তখনও সে তার বউয়ের উপরে অধিকার ফলাচ্ছিল। তার বউকে শুধু এই পিচ্চির সাথেই হাসতে দেখেছিল সেইবার। আরভানের পৈশাচিক অধিকার বোধ ছোট বড় বাছবিচার মানে না। পেছন থেকে ফারহান সুটকেস টানতে টানতে আরভানের পাশে এসে দাঁড়ালো। সে কিছু বুঝে ওঠার আগেই আরভান অন্ধ আক্রোশে ফারহানের পায়ে সজোরে একটা লাথি বসিয়ে তীব্র স্বরে চিৎকার করে উঠল, আয়াত! ফারহান যন্ত্রণায় কোকিয়ে উঠে এক বিকট চিৎকার দিল। আহ! আরভানের চিৎকারে যে ফারহানের ব্যথার চিৎকার ছিল বেশি জোরে বের হলো। আরভান ভুরু কুঁচকে ফারহানের দিকে তাকিয়ে আবারও আয়াতের দিকে তাকালো। আরভানের গভীর গর্জনে আরিয়ানের বাঁধন আলগা হয়ে গেল। আয়াত ভুরু কুঁচকে পেছনে তাকাতেই দেখল আরভান অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, আর ফারহান এক পা তুলে লাফাচ্ছে। আরভান ফারহানকে সামলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই এখানে ওভাবে কেন দাঁড়িয়ে আছিস? সর সামনে থেকে। ফারহান যন্ত্রণায় মুখ বিকৃত করে বলল, শালা, লাথি দিয়ে ক্ষমা না চেয়ে কেন দাঁড়িয়ে আছি জিজ্ঞেস করছিস?
তোর বউ অন্য কাউকে জড়ালে রাগ ঝাড়ছিস আমার উপরে? আমি কি তোর পাঞ্চিং ব্যাগ? আরভান ফারহানের কথা কানে না দিয়ে সোজা আয়াতের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াত, এখানে কি হচ্ছে? আয়াত বিরক্ত নিয়েই বলল, কি হবে? পরিবারের সদস্যদের সাথে পরিচিত হচ্ছি। এটা কেমন পরিচিত হওয়া? জড়িয়ে ধরে? আমাকে তো কখনো ওভাবে জড়িয়ে ধরে পরিচিত হওয়া শেখাওনি। ফারহান একপাশে দাঁড়িয়ে খুব খুব করে কাশলো। ভাই, দিনে রাতে কত কি করিস, তারপরও আবার জড়িয়ে ধরা নিয়ে তোর আফসোস? লোকলজ্জা রাখ একটু। আরভান কটমট করে ফারহানের দিকে তাকাতে এসে চুপ হয়ে গেল। আয়াত মুখ ভেঙচি দিয়ে আর আরিয়ানের হাত ধরে হাঁটা দিল। যাওয়ার সময় জিজ্ঞেস করলো, শাহজাদি কোথায় রে? আরিয়ান বলল, আপা তো এখনো কলেজ থেকে আসেনি। ও আচ্ছা, চল ভেতরে যাই। আরভান গুম মেরে পেছনে দাঁড়িয়ে রইল। সে নিশ্চিতভাবে বুঝতে পারছে এই বাড়িতে তার দাপট চলবে না। এখানে তার বউকে সে 1 মিনিটের জন্যেও একান্তে পাবে কিনা সন্দেহ। ফারহান চারপাশটা হা করে দেখতে দেখতে বলল, ব্রো, তোর পূর্বপুরুষেরা কি তোর বাবার মতো সব ইনভ্যালিড কাজ করে নাকি? এত বড় রাজপ্রাসাদ সমতুল্য বাড়ি বানালো কিভাবে? নিশ্চয় অনেক টাকা মেরেছে। আরভান ফারহানের এইসব ফালতু কথায় কান না দিয়ে গটগট করে ভেতরে চলে গেল। আয়াত ধীর পায়ে পায়ে দাদাজানের ঘরের দরজায় নক করলো। ভেতর থেকে ক্ষীণ অথচ গম্ভীর স্বরে শব্দ এলো, ভেতরে এসো। আয়াত কম্পিত হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। দেখলো দাদাজান আফজাল চৌধুরী 2 চোখ বুজে বিছানায় শুয়ে আছেন। 1 বছরের মানুষটা যেন আরো অনেকটা শুকিয়ে গেছেন। আয়াতের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে শিহরে বসলো আর ধরা গলায় ডাকলো, দাদাজান। অতি পরিচিত সেই কণ্ঠস্বর শুনে আফজাল চৌধুরী চোখ মেলে তাকালেন। সামনে আয়াতকে দেখে বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। পরেক্ষণেই সেই বয়স্ক চোখ দুটো আনন্দ আর অদ্যপত্য স্নেহে ছলছল করে উঠল। তিনি হাত বাড়িয়ে অস্পষ্ট স্বরে বললেন, সত্যি এসেছিস তুই, নাকি কল্পনা? কাছে আয় দাদুমণি। আয়াত দাদাজানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। দাদাজান ক্ষীণ হাসলেন। কাঁদছিস কেন? আরভানকে সাথে করে এনেছিস তো? আয়াত মাথা নেড়ে সম্মতি জানালো। আফজাল চৌধুরী এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, এখনো রাগ ধরে বসে আছিস আমার ওপর? কেন সেই দিন তোকে তোর অমতে আরভানের সাথে পাঠিয়েছিলাম? আয়াত ঝাপসা চোখে দাদাজানের দিকে তাকিয়ে বলল, রাগ আছে দাদাজান, ভীষণ রাগ আছে। আপনি সব জানতেন, আপনার নাতির শারীরিক অবস্থা থেকে শুরু করে ওর জীবনের সম্পর্কে আপনার নখদর্পণে। তাহলে আমাকে কেন সেই বিষয়ে আগে থেকে অবগত করলেন না? দাদাজান শান্ত স্বরে বলেন, আমি যে চাইনি দাদুমণি তুই আরভানকে শুধু সব জেনে বুঝে দয়া করে স্বামী হিসাবে মেনে নাও। আমি চেয়েছিলাম তুমি ওকে নিজ থেকে গ্রহণ করবে, জোর করে নয়। নিজের মনকে বুঝে ওকে চিনে নিবে। সত্যটা আগে বললে তুমি হয়তো দায়িত্ববোধ থেকে ওর পাশে থাকতে, ভালোবাসা থেকে নয়। চিনে নেওয়ার সুযোগ কি তিনি আমাকে দিয়েছেন দাদাজান? আপনার নাতনি আমার জীবনে আসার আগে নিজেকে একজন পাথর হৃদয়ের মানুষ বানিয়ে রেখেছিলেন, আর এখন আপনার নাতি মোটেও ভালো মানুষ নয় দাদাজান। কেন? আপনার নাতি আমার জীবনে আসার আগে নিজেকে তিলে তিলে শেষ করে দিল, আর আসার পরও সে কেন আমার জন্য নিজেকে বাঁচাতে চায় না? একটা বার আপনার নাতি আমার মনের হাহাকার বুঝতে চাইছে না। এই দুনিয়ায় সে ছাড়া যে আমার আর কেউ নেই। সে না থাকলে এই আয়াতও থাকবে না। সেই সত্যিটাও ও কেন বোঝে না? আফজাল চৌধুরী ম্লান হাসলেন। আমারও নাতিকে তবে এতটা বেসে ফেলেছিস? আয়াত কথা বলতে পারল না, শুধু ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে মাথা নাড়ালো। ঠিক সেই সময় দরজায় কড়া নড়ার
শব্দ হলো। আরভান এসেছে। আয়াত দ্রুত চোখ মুছে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। দাদাজানের দিকে ফিরে তেজস্বী কণ্ঠে বলল, কারো কারোর জন্য মায়া বাড়াতে নেই দাদাজান, কাউকে ভালোবাসতে নেই, কারণ তারা ভালোবাসার মূল্য বোঝে না, শুধু বুক চিরে কষ্ট দিতে জানে। বলেই সে আরভানকে এক মুহূর্তের জন্যেও না দেখে পাশ কাটিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আরভান শীতল চোখে আয়াতের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাদাজানের পাশে এসে বসলো। দীর্ঘক্ষণ ঘরে এক পিনপতন নীরবতা। নীরবতা ভাঙলো আরভান। সে নুরিত্তব গলায় বলল, বলেছিলাম না আপনার নাত বউ আমাকে ভালোবাসবে কিনা জানি না, তবে সেই হয়তো আমার মারার কারণ হবে, সেই হয়তো আমার মরার কারণ হবে। আরভান থামলো, তারপর বলল, আমি একজনকে হত্যা করেছি, সে আপনারই রক্ত, আপনার নাতি শাহরিয়ার। আফজাল চৌধুরী চমকে উঠে তাকালেন। ঘর জুড়ে এক নিস্তব্ধতা। আরভান আবারও বলল, হয়তো আমার হাতে আরো একজন খুন হবে, যাকে একসময় আমি আমার আস্ত দুনিয়া মনে করতাম। আফজাল চৌধুরী কোনো প্রতিবাদ করলেন না। তিনি ধীরে হাত বাড়িয়ে বিছানার পাশের ড্রয়ারটা খুলে একটা মোটা সাদা খাম বের করে আরভানের হাতে দিলেন। আরভান অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। এত বড় সত্য জানার পরেও এই মানুষটা এতটা নির্লিপ্ত কিভাবে আছে? দাদাজান তার চোখের ভাষা পড়ে নিয়ে বললেন, তুমি যা জানতে এখানে এসেছো তার অনেক কিছুই এই খামে পাবে, বাকিটা তোমাকে খুঁজে নিতে হবে। ভেবেছিলাম এটা তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করব, নয়তো কোনো বিশ্বস্ত মানুষের কাছে রেখে যাব, যেন আমি মরে গেলেও তুমি এটা পাও। কিছুক্ষণ থেমে দাদাজান আরভানের কাঁধে হাত রেখে বললেন, তোমার এবার অপারেশনটা করিয়ে ফেলা উচিত আরভান, অন্তত আয়াতের জন্য হলেও। আরভান কিছুই বলল না, শুধু খামটা শক্ত করে ধরে নিস্পৃহ মুখে বসে রইল। আয়াত করিডোর দিয়ে গটগট করে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ সামনে এসে দাঁড়ালেন মেজো চাচি নাসরিন। আয়াতকে দেখে তার ঠোঁটে একটা বাঁকা হাসি, বিদ্রূপের হাসি। বাহ, অস্ট্রেলিয়ান বড়লোক স্বামী তো তোমাকে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখছি। আয়াতের পিত্তি জ্বলে উঠলেও সে কোনো কথা বলল না। সে পাশ কাটিয়ে যেতে চাইলেই নাসরিন বেগম আবারও বলে ওঠেন, আমার ছেলে কোথায় আয়াত? শাহরিয়ারের কোনো খবর পাওয়া যাচ্ছে না কেন? না জানি কি রূপ দেখিয়ে আমার ছেলেকে এমন পাগল করেছিস। সে আমার ছেলে, তোর জন্যই অস্ট্রেলিয়া পর্যন্ত ছুটে গেছে। আয়াত থেমে গেল। কথাগুলো তার বড্ড গায়ে লাগলো। তবে বড়দের সাথে অসভ্যতা করা তার চরিত্রে নেই। সে চাচির চোখের দিকে তাকিয়ে বলল, আপনার ছেলে কোথায় আমি কি করে জানবো? দেখুন, গিয়ে কোথাও হয়তো কোনো মেয়ের সর্বনাশ করতে ব্যস্ত। জন্ম তো দিয়েছেন একটা জানোয়ারকে। নাসরিন বেগম চেঁচিয়ে উঠলেন, আয়াত, মুখ সামলে কথা বলো। স্বামীর পরিচয় পেয়ে গলা অনেক বড় হয়ে গেছে, তাই না? আয়াত এক চুলও নড়ল না। সে স্থির কণ্ঠে জবাব দিল, আমি এই বাড়ির বউ চাচি, আপনিও তাই। আপনার স্বামীর পরিচয় পেয়ে যদি আপনার গলা বড় হতে পারে, তবে আমার হতে দোষ কি? আর আপনার ছেলের অপকর্মের ফিরিস্তি যদি দিতে বসি, তবে এই গ্রামের মুখ দেখাতে পারবেন না। নাসরিন বেগম ফেটে পড়তে যাবেন, ঠিক তখনই আরভান নির্লিপ্ত ভঙ্গিতে ডাকলো, আয়াত। নাসরিন আর আয়াত দুজনেই চমকে পেছনে তাকালো। আরভান ফোনের স্ক্রিন থেকে মুখ না তুলেই ওদের দিকে হেঁটে এলো। নাসরিন আরভানের উপস্থিতিতে আর কথা না বাড়িয়ে হনহন করে চলে গেলেন। আরভান আয়াতের কাছাকাছি এসে ফিসফিস করে বলল, কার সাথে ঝগড়া করছিলে মিসেস? কার গলার কাটার পরিকল্পনা করছে? আয়াত গম্ভীর হয়ে বলল, সেদিন জঙ্গলে শাহরিয়ারের পিছু ফারহান ভাই গিয়েছিল, ওকে পেয়েছিলে? আয়াতের মুখে শাহরিয়ারের কথা শুনে আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। সে নির্লিপ্ত গলায় বলল, না, কেন? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাচি শাহরিয়ারের কথা জিজ্ঞেস করছিলেন। আরভান আয়াতের চোখের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, পাওয়ার কথাও নয়। ওই জঙ্গলে এক ভয়ঙ্কর জানোয়ার আছে। সেই জানোয়ারের সামনে কেউ পড়লে আর বেঁচে ফিরে আসে না। হয়তো ও পারেনি। আয়াত অবাক হয়ে বলল, তাহলে আমি ফিরলাম কি করে? হয়তো সেই জানোয়ারের কাছে তুমি খুব প্রিয় কেউ, তাই?
কি অদ্ভুত কথা সব আপনার! আরহানের এমন মজা নিয়ে বলা কথায় আয়াত বিরক্তি নিয়ে চলে গেল। আরহান চট করেই ওর কোমরে হাত দিয়ে নিজের সাথে লেপ্টে ধরল। আয়াত ছুটতে চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, আপনাকে বলেছি আমার থেকে দূরে থাকতে। যতদিন না আপনি আমার কথা শুনে অপারেশন টেবিলে বসবেন, ততদিন আমার আশেপাশেও আসবেন না। আরভান নিজের পুরুষালী দাড়ির ঘষায় আয়াতের গাল লাল করে দিতে দিতে সে অস্পষ্ট স্বরে বলল, আমি তোমার কাছে আসবো না তো কে আসবে? আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? আয়াতের গলার স্বর কান্নায় বুঝে এলো। এত কিছু বুঝতে পারেন, অথচ এই অভিমান বুঝতে পারেন না? আমার মনের দহনটা কেন বোঝেন না আরভান? আরভান কথা না বাড়িয়ে আয়াতের কপালে গভীর এক চুম্বন এঁকে দিল। সব বুঝি আয়াত, একটু সব গুছিয়ে নিই, সবকিছু ঠিক করে দেব। আয়াত কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরের উঠান থেকে এক আকাশ ফাড়া চিৎকার ভেসে এলো। সকলে দৌড়ে বাইরে এসে দেখলো, তাতে সবার কপাল আহ, চোখ কপালে। শাহজাদি একটা মোটা লাঠি নিয়ে ফারহানকে তাড়া করেছে, আর ফারহান বাঁচাও বাঁচাও বলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছে। শাহজাদি চিৎকার করে বলছে, লুচ্চা বেটা, তুই আমার বাড়িতে পা দিলি কোন সাহসে? আরভান আর আয়াত একে অপরের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল।